আমাদের দেশে কৃষি শিক্ষা মানেই কৃষক, মাঠ আর ফসল। আসলে কি তাই? এই প্রশ্নের উত্তর জানতে আজ আমরা এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। দ্য প্রজেক্ট বিয়ন্ড দ্য জার্নির চতুর্থ পর্বে আজ আমাদের সাথে আছে প্ল্যান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টের প্রভাষক জনাব মোহাম্মদ হোসেন আলী স্যার। আসসালামু আলাইকুম, আমি অপসরি ওয়াসিম, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। দ্য প্রজেক্ট বিয়ন্ড দ্য জার্নির বিশেষ পর্বে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রভাষক মোহাম্মদ হোসেন আলী স্যার। থ্যাংক ইউ। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আজ আমি এসেছি মূলত সেই সব দর্শকদের পক্ষ থেকে যারা মূলত আজ এইচএসসি পরীক্ষা পেরিয়ে যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং যারা সদ্য বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রেখেছে। কৃষি অনুষদ নিয়ে তাদের মধ্যে অনেক কৌতূহল, অনেক জিজ্ঞাসা। সেসব জিজ্ঞাসার প্রশ্নের উত্তরই আজ জানবো আমরা আজ স্যারের কাছ থেকে। ধন্যবাদ তোমাকে যে আমাকে এখানে আজকে কৃষি বিষয়ক এবং কৃষি অনুষদ এবং কৃষি রিলেটেড বিষয়ের যে জানার আগ্রহ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে, এই ধরনের একটা প্রোগ্রামে আমাকে ডাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমাদের যে এইচএসসি পরীক্ষার পরবর্তী যে ভর্তি পরীক্ষার্থীরা আছে তাদের মনে হচ্ছে একটা কমন প্রশ্ন যে কেন তারা এই কৃষি অনুষদকে বেছে নেবে তাদের উচ্চশিক্ষার জন্য, যদি এই বিষয়ে কিছু বলতেন। কৃষি অনুষদকে কেন বেছে নেবে এটা যদি আমরা চিন্তা করতে যাই তাহলে কিন্তু আমাদের প্রথমেই চিন্তা করতে হবে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই বাংলাদেশের যদি সব কিছু জিনিস চিন্তা করা যায় যে মোর দ্যান 80% মানুষ এই কৃষিকাজের সাথে জড়িত। এদের সন্তানরাও দেখা যায় যে তারা অতপ্রতভাবে কৃষির সাথেই সম্পর্কিত। এই কৃষি সম্পর্কে সেই ছোটোবেলা থেকেই জেনে আসতেছে যে কৃষি একটা মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং অন্যান্য যে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে কাঁচামাল এই কৃষি সেক্টর থেকেই কিন্তু তারা দিয়ে থাকে। সুতরাং এই কৃষি শুধুমাত্র পারে মানুষের খাদ্য নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে। তাহলে দেখা যাচ্ছে যে কৃষি যদি আমরা বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করতে যাই তাহলে মানুষের যে মৌলিক চাহিদা খাদ্য সেটাই কিন্তু সে পাচ্ছে না। তাহলে কি এই খাদ্যের জন্য তো অবশ্যই আগে কৃষিকে দরকার। তাহলে কৃষি, আমি মনে করি যে কৃষিকে অবশ্যই পড়া উচিত এবং কৃষি শুধুমাত্র পড়ে যে মানুষের খাদ্য চাহিদা এবং টেকসই উন্নয়ন করে এমন নয়, এর সাথে সাথে কিন্তু একজন কৃষিকে পড়াশোনা করে ওই ছাত্র দেখা যাবে যে তার সামাজিক যে বিভিন্ন দায়বদ্ধতা রয়েছে সেই জায়গাগুলোতে অবদান রাখতে পারতেছে। যেমন রয়েছে আমাদের যে বাস্তব কিছু সমস্যা রয়েছে, ক্লাইমেট প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমাদের তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে দেশের। এর ফলে দেখা যাবে যে মানুষের জীবনযাত্রা বা জীবনমান নিয়ন্ত্রণ করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মানুষ এখন সহ্য করতে পারতেছে না এত গরম। তাহলে এইখানে কিন্তু কৃষির যে একটা বনায়ন অথবা কৃষির যে আমাদের এই যে সবুজ উদ্ভিদ, এটা যদি রক্ষণাবেক্ষণ এবং রোপণ করতে পারে, এই ধরনের চাষাবাদকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলেই দেখা যাবে একসময় এই যে ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব এটাকে আমরা অনেকটা কমাতে পারবো। এবং এছাড়া আমাদের রয়েছে যে কৃষি সম্পর্কে যদি পড়াশোনা করতে পারে, আমাদের এখন বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয়, অতিরিক্ত সার ব্যবহার করা হয়, যেটি মানুষ জানে না, না জেনেই ব্যবহার করে কৃষকরা। যখন একজন ছাত্র এই কৃষি অনুষদ নিয়ে পড়বে, সে তার গ্রামে গিয়ে দেখা যাবে যে এই কৃষির যে জ্ঞান বা যে দক্ষতাটা অর্জন করবে, সেই দক্ষতাটা গিয়ে কিন্তু তার এলাকায় ছড়িয়ে দিবে যে না, অতিরিক্ত সার ব্যবহার করা যাবে না, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা যাবে না। এটি যদি ব্যবহার করা হয় তাহলে যেমন পরিবেশের ক্ষতি হবে, তেমনি এর যে রেসিডুয়াল ইফেক্টটা থাকবে সেটি কিন্তু খাদ্যদ্রব্যে থেকে যাবে, সেটি মানুষের বিভিন্ন ধরনের বড় ধরনের রোগগুলো সৃষ্টিতে সহায়তা করে থাকে। তাহলে আমাদের কৃষির জ্ঞানকে কাজে লাগিয়ে তারা দেখা যাবে যে ভবিষ্যতে কিভাবে জৈব প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারে, যেটি মানুষের জীবনকে অনেক সহজ করে দিবে, সুস্থ জীবন গড়তে সহায়তা করবে। স্যার, আমাদের এই কৃষি অনুষদটা কেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ যে বিষয়গুলো আছে বা পিওর সাবজেক্ট যেগুলোকে আমরা জানি সেগুলো থেকে কিভাবে আলাদা? এটা আলাদা যদি বলতে হয় যে কৃষি অনুষদ কেন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা, এটা প্রথম কথাই হলো যে আমরা
সবাই প্রকৃতিকে ভালোবাসি। প্রকৃতির সাথেই আমাদের এই কৃষি শিক্ষাটা ওতপ্রোতভাবে জড়িত। কারণ এই কৃষি শিক্ষার মাধ্যমে যে শিক্ষাদানটি দেওয়া হয় সেটি একেবারেই দেখা যাচ্ছে যে আমাদের সবুজ উদ্ভিদ, প্রকৃতির যে বিভিন্ন উপাদানের সাথে গভীর সম্পর্ক সৃষ্টি করে থাকে। এছাড়াও যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করা যায়, যে কৃষি শিক্ষার মাধ্যমে চাকরির যে সুযোগ রয়েছে দেশে এবং বিদেশে, সেটি অন্য বিষয় থেকে অনেক, বা অন্য যে পিওর সাবজেক্টগুলো রয়েছে সেখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সেক্টরটা অনেকটা উন্নত। এবং যদি বলা হয় যে এটি শুধু কি সাধারণ চাকরি পেশার ক্ষেত্রে সুযোগ সুবিধা দেয়, তা নয়। কিন্তু আমাদের কৃষি অনুষদের পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় আমরা মাল্টিডিসিপ্লিনারি ফিল্ডে পড়াশোনা করে থাকি। কারণ এই অনুষদের অন্তর্ভুক্ত দেখা যায় যে 16টি ডিপার্টমেন্ট রয়েছে। 16টি ডিপার্টমেন্ট তার বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করায়। তাহলে একজন ছাত্র যদি একটা অনুষদে পড়াশোনা করে অনেকগুলো বিষয় জানতে পারে, তাহলে কেন পড়বে না? তা আমি মনে করি অবশ্যই পড়া উচিত। যে এটা পড়লে দেখবে তার মধ্যে অনেকগুলো বিষয়ের দক্ষতা এবং জ্ঞান অর্জন যখন ভিতরে তার মধ্যে সৃষ্টি হবে, সেই কিন্তু নতুন কিছু সৃষ্টির জন্য তার ভিতরে কাজ করবে। এক সময় দেখা যাবে নতুন কিছু তৈরি করবে, যেটি আমাদের বাংলাদেশকে অনেক উপরের দিকে উঠাতে সহায়তা করবে। তাই এর জন্য মনে করি যে আমাদের কৃষি অনুষদ পড়া দরকার। স্যার, এবার আসি একটু একাডেমিক কাঠামোর দিকে। অনেকেই কৃষির নাম শুনলেই মনে করে কৃষক আর ফসল আর মাঠ, কিন্তু এর বিস্তৃতি যে আরও বেশি অনেকেই সেটা জানে না। তো স্যার, আপনি একটু আমাদেরকে বলেন যে আমাদের এই অনুষদের আন্ডারে কি কি ডিপার্টমেন্ট আছে এবং কি কি পড়ানো হয়? যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যদি চিন্তা করা হয়, এটি দক্ষিণ এশিয়ার অন্যতম একটা প্রাচীন এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা 1 নম্বর বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে কৃষিক্ষেত্রে। এবং সেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে 6টি অনুষদ রয়েছে, তার মধ্যে কৃষি অনুষদ একটি বৃহত্তম এবং প্রাচীনতম একটি অনুষদ। এই অনুষদের অন্তর্ভুক্ত 16টি ডিপার্টমেন্ট রয়েছে, যার মধ্যে আমরা যদি বলি যে কৃষিতত্ত্ব, যেটিকে অ্যাগ্রোনমি বলা হয়, সয়েল সায়েন্স, অ্যান্টোমোলজি, প্লান্ট প্যাথোলজি, ক্রপ বোটানি, হর্টিকালচার, অ্যাগ্রো কেমিস্ট্রি, তার মলিকুলার বায়োলজি অ্যান্ড প্লান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স, এগ্রিকালচার এক্সটেনশন এডুকেশন, সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, অ্যাগ্রোমেট্রোলজি, এই যে সাবজেক্টগুলো রয়েছে, এই সবগুলো সাবজেক্টই কিন্তু আমাদের কৃষি অনুষদের অন্তর্ভুক্ত করেই পড়ানো হয়। এবং একটা ছাত্রকে যদি তার স্নাতক ডিগ্রি নিতে হয়, তাহলে দেখা যায় বিভিন্ন সেমিস্টারে এই কোর্সগুলোর সাথে কিন্তু তার অন্তর্ভুক্তকরণ করতে হয়, অথবা কোনো না কোনো সময় তারা এই ডিপার্টমেন্টগুলোর বিভিন্ন কোর্স কন্টেন্ট তারা পড়াশোনা করে থাকে। তারপরে কিন্তু একজন সম্পূর্ণ গ্র্যাজুয়েট এখান থেকে তৈরি হয়, যেটি আমাদের বিশ্ববিদ্যালয়ের মেইন লক্ষ্যই হলো যে কোয়ালিটি গ্র্যাজুয়েট তৈরি করা। সুতরাং আমার মনে হয় যে এই যে আমাদের উইংগুলো রয়েছে, আমাদের ডিপার্টমেন্টগুলো রয়েছে, এই ডিপার্টমেন্টগুলো কিন্তু তার নিজস্বতার মাধ্যমে, তাদের এক্সপার্টনেসের মাধ্যমেই কিন্তু একজন শিক্ষার্থীকে তার উন্নত যে ইচ্ছা শক্তিকে আছে সেটিকে বিকশিত করতে সহায়তা করে। স্যার, এবার একটু জানতে চাচ্ছি আপনার নিজের ডিপার্টমেন্ট নিয়ে, আপনার ডিপার্টমেন্ট অফ প্ল্যান্ট প্যাথোলজি নিয়ে একটু জানতে চাচ্ছিলাম স্যার। আমাদের কৃষি অনুষদের যে 16টি ডিপার্টমেন্ট রয়েছে, এরা যেমন বিভিন্ন ডিপার্টমেন্ট, অ্যাগ্রোনমি যেমন মাঠ ফসল, তাদের উৎপাদন প্রক্রিয়া কিভাবে এটি সংরক্ষণ করবে, এই বিষয়গুলো আলোচনা করে থাকে। হর্টিকালচার সাধারণত তারা ফুল ফল এবং সবজি জাতীয় যে ফসলগুলো রয়েছে তাদের চাষাবাদ, তাদের রক্ষণাবেক্ষণ, এই বিষয়গুলো আলোচনা করে। কিছু ক্রপ বোটানি যেমন রয়েছে, তারা আলোচনা করে থাকে ক্রপ ফিজিওলজি এবং তার এনভায়রনমেন্টের সাথে কী সম্পর্ক রয়েছে। জেনেটিক্স এবং প্লান্ট ব্রিডিং, তারা সবসময় চেষ্টা করে থাকে নতুন ভ্যারাইটি তৈরি করা, যেগুলো ভ্যারাইটি উচ্চ ফলনশীল হবে এবং এই ক্লাইমেট চেঞ্জের সাথে সাস্টেইন করে যাবে, সেই ধরনের ভ্যারাইটি ডেভেলপমেন্টে সহায়তা করে থাকে। এছাড়া অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তারই সাথে সামঞ্জস্য করে আমাদের ডিপার্টমেন্টও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি কৃষকের কাছে যাই, মাঠের দিকে যাই, তাহলে মাঠে সবসময় কিন্তু কৃষকরা, আমাদের কৃষি ছাত্ররা যখন গ্রামে যায় তখন কিন্তু একটা কোশ্চেন সবসময় করে থাকে যে স্যার বা ভাইয়া, আমার জমিতে তো এখন পাতা এরকম হয়ে গেছে, বা পাতার মধ্যে দেখা যাচ্ছে মরে যাচ্ছে, তাহলে আমি কি করব? বা ধানের শীষটা শুকিয়ে যাচ্ছে, কি করব? তাহলে তার মানেই কিন্তু
বুঝতে হবে যে এটি কিন্তু আমাদের সেই ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টটি কোনো একটি ক্রপের বা ফসলের কি রোগ হয়েছে সেটিকে ডায়াগনোসিস করা, এবং সেই ক্রপটিকে যে ডিজিজটি হয়েছে সেই ডিজিজটি ডায়াগনোসিস করার পরে কীভাবে সেটি ম্যানেজমেন্ট করবে, এই বিষয়গুলোর কিন্তু উন্নতর আলোচনা করা হয় এবং এটা নিয়ে গবেষণা করা হয়, যার মাধ্যমে আমাদের যে ল্যাবরেটরিগুলো রয়েছে সেই ল্যাবরেটরিতে দেখা যায় যে কোন প্যাথোজেনের কারণে ডিজিজটি হয়, সেই প্যাথোজেনটি যেভাবে আইডেন্টিফাই করা হয়, সেই প্যাথোজেনটির জন্য কোন বায়োলজিক্যাল এজেন্ট অথবা কোন কেমিক্যাল কী পরিমাণ দিতে হবে, কতবার দিতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের ডিপার্টমেন্টের ভিতরে গবেষণা করা হয়। যখন এখানে সফলতা আসে তখন মাঠ পর্যায়ে কৃষককে দেওয়া হয়, তখন কৃষকরা সেটি নিয়ে ফিল্ডে যখন অ্যাপ্লিকেশন করে তখন তারা ওই ধরনের ক্রপকে যে তাদের কষ্ট, এত কষ্ট করে ফসল ফলায়, সেই ফসলের যদি ফলন তারা ঘরে তুলতে না পারে তাহলে তো একটি সমস্যা। সেই জায়গাটা থেকে দেখা যায় যে তারা যখন ভালো কাজ করে তখন ফসলটি তার ঘরে আসে এবং তাদের মুখে হাসি ফোটে। আমি মনে করি এটি একটি আমাদের কৃষিক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্লান্ট প্যাথোলজি ডিপার্টমেন্ট। স্যার, এবার একটু আসি যারা সদ্য পা রাখলো বিশ্ববিদ্যালয়ে তাদের পক্ষ থেকে, যে এই পড়াশোনা করার সময় অনেকে গবেষণার প্রতি অনেক আগ্রহ হয়ে ওঠে, তাদের পড়াশোনাকে আরও গভীরে নিয়ে যেতে চায়। তো স্যার, তাদের জন্য কি পরামর্শ থাকবে? তারা কখন এবং কিভাবে এই গবেষণা শুরু করতে পারে আন্ডার গ্রাজুয়েট অবস্থাতে? হ্যাঁ, গবেষণা একটি বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের মধ্যে পার্থক্য হলোই যে একটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পাঠদানই দিবে না, এটি পাঠদানের সাথে সাথে তারা গবেষণা শেখাবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকই ভালো গবেষণা করে এবং তারা বিশ্ববাসী সুপরিচিত, কারণ তারা এমন ভালো ভালো কাজ করে যেটি সবার জন্যই এবং দেশের জন্য উপকৃত হয়। তা আমি মনে করি যে শিক্ষার্থীদের মধ্যে যে এই যে একটা চেতনা জেগেছে যে তারা গবেষণায় কাজ করবে, এটাই আমি মনে করি যে একটা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় পাওয়া, যে ছাত্রদের মধ্যে তাদের সুপ্ত প্রতিভা যেটা জাগ্রত হচ্ছে। তা আমি মনে করি যে এটি গবেষণার সাথে সাধারণত প্রথম বর্ষটি সংযুক্ত না হওয়াটাই ভালো, কারণ প্রথম বর্ষ শুধুমাত্র আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়টাকে এক্সপ্লোর করা, বিশ্ববিদ্যালয়ের কোন প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা কিভাবে কাজ করে, আরও যে 5টি ফ্যাকাল্টি রয়েছে সেই ফ্যাকাল্টিগুলো কী বিষয়ে পড়াশোনা করায়, সেগুলো আমাদের বাংলাদেশের সেই ফ্যাকাল্টিগুলোর কিন্তু অনেক অবদান রয়েছে, সেইগুলো সম্পর্কে জানা, বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে সেগুলো সম্পর্কে জানা, এইগুলো জানতে জানতে তার ভিতরে যখন আরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন হবে, তারপরেই মনে করি যে আমি দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষের দিকে এসে একজন সিনিয়র শিক্ষকের সাথে এসে যোগাযোগ করে সিনিয়র শিক্ষকের যে গবেষণা কার্য রয়েছে তার গবেষণা কার্যের সাহায্যকারী হিসেবে কাজ করে, যেটাই তার ভবিষ্যৎ গবেষণার যে শুরুর একটা হাতেখড়ি হতে পারে এবং ভালো কাজ একসময় গবেষণায় ভালো অবদান রাখতে পারে তার। ধন্যবাদ স্যার। স্নাতক শেষ করে আমাদের গ্র্যাজুয়েটরা আমাদের অনুষদের কোন কোন বিষয়ে মাস্টার্স বা পিএইচডি করতে পারে? আমাদের যে 16টি ডিপার্টমেন্ট রয়েছে, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট বাদে বাকি সবগুলো ডিপার্টমেন্ট থেকেই মাস্টার্স অফার করা হয়ে থাকে। সুতরাং এখানে স্পেসিফিক বলার দরকার নাই যে কোনটি ডিপার্টমেন্ট মাস্টার্স অফার করে না, সাধারণত সবাই করে থাকে এবং পিএইচডিরও সব ডিপার্টমেন্টেই করার সুযোগ রয়েছে। আর যেহেতু একটি আমাদের স্নাতক ডিগ্রিটি একটি অনুষদের আন্ডারে হয়, সুতরাং সবগুলো ডিপার্টমেন্টেরই অতপ্রতভাবেই বিভিন্ন কোর্স কন্টেন্ট পড়াশোনা করেই তার ডিগ্রিটি সম্পন্ন হয়ে থাকে। সুতরাং একজন শিক্ষার্থী মাস্টার্স এবং পিএইচডি বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে তার পছন্দ অনুযায়ী, তার ভালো লাগা অনুযায়ী যে ডিপার্টমেন্ট, যে বিষয়টি তার ভালো লাগে সেই ডিপার্টমেন্টে মাস্টার্স করতে পারবে, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। স্যার, এখন আমাদের শিক্ষার্থীর মধ্যে অনেক কমন একটি প্রবণতা দেখা গেছে যে তারা আন্ডার গ্র্যাজুয়েশনের পরপরই যাচ্ছে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে। স্যার, সেই ক্ষেত্রে কখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত, তারপর কোন কোন ভার্সিটি এবং দেশগুলোকে বিবেচনায় আনা যেতে পারে, এ সম্পর্কে যদি কিছু বলতেন। আসলে শিক্ষা মানে হলো যে ইন্টারঅ্যাক্টিভ হওয়া উচিত। শুধু শিক্ষা একটা ঘরের ভিতরে, একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকবে, একটা দেশের ভিতরে থাকবে এমন নয়। আমাদের শিক্ষাকে এখান থেকে যে শিক্ষাটা গ্রহণ করবে সেই শিক্ষাটা
বাইরের দেশে গিয়ে যদি এক্সপ্লোর করতে পারে, সবাইকে ছড়িয়ে দিতে পারে এবং বিদেশ থেকে যদি শিক্ষা গ্রহণ করে এসে যদি আমাদের দেশে ব্যবহার করতে পারে, তাহলেই দেখা যাবে যে দুটি দেশ বা ভিন্ন দুই মানে বাইরের দেশ এবং বিদেশ এবং দেশের মধ্যে একটা আন্তঃসম্পর্ক ডেভেলপমেন্ট হবে। এই দিক দিয়ে যে আমাদের বাংলাদেশের বা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের যে আগ্রহ, এটি একটি ভালো উদ্যোগ যে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন চেষ্টা করতেছে যে বাইরের দেশে গিয়ে পিএইচডি এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করবে এবং তাদের মধ্যে আগ্রহবোধ সৃষ্টি হয়েছে। সেই আগ্রহবোধটিকে আমি সাধুবাদ জানাই যে তারা সামনের দিকে আরও ভালো কিছু করবে। আর আমি মনে করি যে আমাদের এই কৃষি অনুষদের যে পড়াশোনা আছে সেটি যদি স্নাতক থেকে শুরু করে যখন স্নাতক লেভেলে পড়াশোনা করানো হয় তখন থেকে যদি শুরু করে, যে ধীরে ধীরে দেখা যাচ্ছে তার একাডেমিক রেজাল্টগুলো ভালো হচ্ছে এবং ক্রোনোলজিক্যালি তার ভিতরের যে গবেষণামূলক কাজগুলো করার যে আগ্রহ যদি বাড়ে, তাহলে একসময় সে বিদেশে যাওয়ার জন্য সে প্রিপারেশন নিতে পারে। এতে দেখা যাবে যে বাংলাদেশের যেমন জব সেক্টরের যে একটা চাহিদা সবসময় আছে, দেশের যে চাহিদাগুলো রয়েছে সেটা পূরণ করার পরেও যে উচ্চশিক্ষা এবং বাইরের দেশে গিয়ে ভালো কিছু করার যে চিন্তা ভাবনা, এটা আমার কাছে মনে হয় যে একটা ছাত্রছাত্রীর মধ্যে একটা ভালো ধারণা সৃষ্টি হয়েছে, এটা হওয়া উচিত। আচ্ছা স্যার, সেক্ষেত্রে ফুলফিল স্কলারশিপের জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত? এটি একটি ভালো কোশ্চেন যে একজন ছাত্র কখন কিভাবে বিদেশি উচ্চশিক্ষার জন্য ফুল ফান্ড স্কলারশিপ পেতে পারে, এর জন্য সে কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে, কিভাবে সে তৈরি করে নেবে। তা আমার মনে হয় যে একজন ছাত্র বা শিক্ষার্থীকে যদি সে বাইরের দেশে উচ্চশিক্ষা গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করে বা তাদের মধ্যে আগ্রহ জাগে, তাহলে দ্বিতীয় বা তৃতীয় বর্ষ থেকেই তার মধ্যে এই আগ্রহটা আরও বেশি জাগ্রত করতে হবে এবং সর্বোপরি চিন্তা করতে হবে তার যে সিজিপিএটা রয়েছে সেটি কিন্তু বিদেশি শিক্ষা অর্জনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তার রেজাল্টটি যেন ভালো থাকে, সিজিপিএটা হাই থাকে, 3.5 বা 3.7-এর উপরে যাতে থাকে, যেটি একটা অন্যতম কাজ হবে। তার উদ্দেশ্য হবে যে আমার রেজাল্টটা যেন কখনোই নিচের দিকে না আসে। দ্বিতীয়ত তার চিন্তা ভাবনা থাকতে হবে যে এই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের সাথে কাজ করে বা গবেষণা কাজের সাথে সংযোগ হয়ে কিছু পাবলিকেশন করা এবং গবেষণার যে দক্ষতাটা সেটি অর্জন করা। এবং গবেষণার দক্ষতা যখন সে অর্জন করতে পারবে, যখন তার পাবলিকেশন হবে, তখন তার নিজের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ধরনের ট্রেনিং থাকে সেই ট্রেনিংগুলো অর্জন করে কিছু সফটওয়্যার ভিত্তিক কিছু স্কিল থাকে, যেমন বিভিন্ন ডাটা অ্যানালাইসিস, পেপার রাইটিং, বিভিন্ন ধরনের কাজগুলো থাকে, কাজগুলো করে তার স্কিল ডেভেলপমেন্ট করলে বিভিন্ন ধরনের সার্টিফিকেট পাবে। এইগুলোর সমন্বয়ে একটি সুন্দর এবং ভালো একটা সিভি তৈরি করা। এবং তারপরেই দেখা যাবে যে একজন ছাত্রছাত্রী তার একাডেমিক্সের সাথে সাথে পড়াশোনার পাশাপাশি, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ভার্সনে পড়াশোনা করা হয়, সুতরাং একটা ইংরেজিতে তার প্র্যাকটিস ক্রোনোলজিক্যালি থাকে, সাথে সাথে সে একটু আইএলটিএস বা জিআরই দেওয়ার জন্য প্রিপারেশন নিতে পারে, যেটি কিনা তার দেখা যাবে যে তার বাইরের স্কলারশিপ পেতে ওই স্কোরটি অনেকটা অবদান রাখবে। এবং তারপরে তার যে সুপারভাইজার সিলেক্ট করা এবং কোন দেশে যাবে সেটা সিলেক্ট করা ইম্পর্টেন্ট। তো আসলে আমাদের যদি দেশে এখন যদি চিন্তা করা যায়, যারা বাইরের দেশে সেটেল হতে চায় বা ওই জায়গায় থেকে মানে আমাদের দেশে ব্যাক করবে না এরকম চিন্তায় থাকে, তাহলে সাধারণত তারা প্রিফার করে যে ইউএসএ, কানাডা এবং অস্ট্রেলিয়ার যে স্কলারশিপগুলো রয়েছে, ফুল ফান্ড বিভিন্ন স্কলারশিপ রয়েছে, যেমন অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস নামে একটা স্কলারশিপ আছে, ফুল ফান্ড ভালো একটা স্কলারশিপ। এরকম বিভিন্ন স্কলারশিপ ইউএসএর অনেক ইউনিভার্সিটি তারা স্কলারশিপ দিয়ে থাকে, এই ধরনের দেশগুলোকে প্রিফার করে। এবং যারা মনে করে যে না দেশে ব্যাক করবে, তারা বিভিন্ন দেশ তার চয়েস অনুযায়ী, তা আমাদের কৃষি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী সে কোন দেশকে প্রিফার করবে, কোথায় সে ভালো সুযোগ পাবে, সেই জায়গাগুলোতে যাওয়া উচিত। যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে, জার্মানি, বেলজিয়াম, ইতালি এবং অন্যান্য দেশগুলো রয়েছে। সাথে রয়েছে আমাদের জাপানে নেক্সট স্কলারশিপ, ছাত্রছাত্রীদের জন্য অনেকটা ভালো সুযোগ, যেখানে ফুল ফান্ড থাকে এবং অনেকটা কৃষির সাথে অনেক ভালো সুযোগ করে দেয় গবেষণার। সাউথ কোরিয়া রয়েছে, এখন বর্তমান চীনে ভালো সুযোগ রয়েছে আমাদের বাইরের দেশে যাওয়ার ক্ষেত্রে। সুতরাং এই দেশগুলোকে সিলেক্ট করে পরবর্তীতে যখন সে ফোর্থ ইয়ারে ওই দিকে যাবে, তখন সে তার বিভিন্ন ইউনিভার্সিটির সুপারভাইজারকে লেখা উচিত
যে তার ইন্টারেস্ট শো করে, স্যার আমি এই বিষয়ে কাজ করতে চাই, আপনার এখানে কোনো সুযোগ আছে কিনা বা ফান্ডিং আছে কিনা। এইভাবে প্রফেসর সিলেকশন করলে দেখা যাবে তার অনার্স বা মাস্টার্সের চলমান অবস্থায় সে একটা ভালো স্কলারশিপ পেয়ে যাবে। আমি মনে করি যে তারা এই সুযোগটা কাজে লাগাইতে পারে। স্যার আমাদের গ্রাজুয়েটদের আমাদের দেশে কি কি সুযোগ সুবিধা রয়েছে, কি কি অপশন আছে ক্যারিয়ারের জন্য? কৃষিক্ষেত্রে যদি আমরা বাংলাদেশের ক্ষেত্র বিশেষ চিন্তা করি, তাহলে এখানে মেইনলি দুইটি সেক্টর রয়েছে। একটি সাধারণত রয়েছে যে আমাদের একটি সরকারি চাকরি, আর একটি রয়েছে প্রাইভেট সেক্টরটা। গভর্নমেন্ট সেক্টরে যদি চিন্তা করি, আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখা যায় টপ পজিশন করে যারা ছাত্রছাত্রী রয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে একজন ছাত্রছাত্রী সে তার ভালো রেজাল্ট করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার টিচিং প্রফেশনে আসতে পারে। সংখ্যাটা যদিও কম, কিন্তু তারা আসতে পারে, সুযোগ আছে। দ্বিতীয়ত রয়েছে যে আমাদের বিভিন্ন গবেষণা ইনস্টিটিউট রয়েছে। যদি দেখি আমাদের কৃষির ক্ষেত্রে তুলনা করি, চিন্তা করি যে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, এছাড়া রয়েছে আমাদের বিনা রয়েছে, বিএসআরআই রয়েছে, হুইট গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এই যে বিভিন্ন ধরনের রিসার্চ ইনস্টিটিউটগুলো রয়েছে, সেখানেও কিন্তু তাদের গবেষক হওয়ার সুযোগ রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে একজন ছাত্র তার শিক্ষা জীবন বা স্নাতক শেষ করে কিন্তু এই গবেষণা ক্ষেত্রগুলোতে সে প্রবেশ করতে পারে, তার জ্ঞানকে কাজে লাগাতে পারে। এছাড়াও সরকারি বিভিন্ন ব্যাংক জব রয়েছে, যে ব্যাংকগুলোতে সে সরকারি চাকরিগুলো করতে পারে, যেটি তার ক্যারিয়ার গঠনে অনেক ভূমিকা রাখবে। তো সরকারি জবের পাশাপাশিও কিন্তু আমাদের দেশে কিন্তু প্রাইভেট সেক্টরটা এখন আমাদের কৃষিক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছে। প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে যেমন ব্যাংক রয়েছে, সাথে সাথে কোনো প্রাইভেট কোম্পানি রয়েছে আমাদের কৃষির সাথে রিলেটেড, যেমন সিড কোম্পানি রয়েছে, ফার্টিলাইজার কোম্পানি রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের কীটনাশক কোম্পানি রয়েছে, যারা কিন্তু আমাদের উচ্চ বেতনে অনেক সুযোগ সুবিধা দিয়ে কিন্তু তারা আগ্রহ দেখাচ্ছে। যখন আমাদের গ্র্যাজুয়েটরা সরকারি চাকরি যারা প্রথমে পেয়ে যায়, তারা তো ওইখানে জয়েন করে। আবার যারা চিন্তা করে যে না আমি সরকারি চাকরি করব না, আমি প্রাইভেট চাকরিতে দ্রুত জয়েন করে ফেলবো, তারা প্রাইভেট চাকরিগুলোতে জয়েন করে। এর পাশাপাশিও কিন্তু আমাদের আরও একটা অবর্ণনীয় সুযোগ রয়েছে যে উদ্যোক্তা হওয়া। কারণ আমরা যে শিক্ষাটা দিই এটা কিন্তু ব্যবহারিক শিক্ষা, একদম মাঠে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। সেই কাজটা দক্ষতা যখন অর্জন করে, সে ধরনের কৃষি উদ্যোক্তা হইতে সাহসিকতা লাভ করে, কারণ তারা চ্যালেঞ্জ নিতে পারে। কারণ আমাদের প্রত্যেকটা কাজই হলো চ্যালেঞ্জময়, যার কারণে সে চ্যালেঞ্জ যখন নিতে পারে, তার কাছে উদ্যোক্তা হওয়া অনেকটা সহজ হয়ে যায়। আমি মনে করি যে আমাদের কৃষি অনুষদের যদি চিন্তা করা যায়, চাকরির সুযোগ যদি বলা যায়, এটি একটু অনেক প্রসার রয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা ভালো অবদান রাখবে। স্যার আমাদের তো তাহলে অনেকগুলো অপশন আছে ক্যারিয়ারের ক্ষেত্রে। স্যার আমরা কখন থেকে এক্স্যাক্টলি এই প্রস্তুতিগুলো নেওয়া শুরু করব চাকরির ক্ষেত্রে? আমার কাছে মনে হয় যে আসলে স্নাতক থাকা অবস্থায় বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে থাকা অবস্থায় প্রথম থেকেই যে চাকরি পড়াশোনা করতে হবে, আমি এটা মনে করি না। কারণ একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আসা হয় মানে যে চাকরির জন্য আসা হয়, তার জন্য তো নয়। একজন যদি চাকরি প্রিফার করে, তাহলে তো সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে। সেখানে তেমন ক্লাস যেমন কম হয়, অনেক দেখা যায় সুযোগ সুবিধা থাকে বেশি। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা মানে কিন্তু তার অনেকে সকাল 8টা থেকে শুরু করে সকাল 5টা পর্যন্ত বাসায় গিয়ে বা রুমে গিয়ে দেখা যায় তার প্র্যাকটিক্যাল লেখা, অ্যাসাইনমেন্ট করা, প্রেজেন্টেশন করা, অনেক কাজ করতে হয়। এত কিছু শিক্ষা দেওয়া হয় তার কিন্তু স্বশিক্ষিত করার জন্য, কোয়ালিটি গ্র্যাজুয়েট তৈরি করার জন্য, যারা মাঠে গিয়ে কাজ করতে পারবে, দক্ষতা অর্জন করবে। এমন না যে তারা মাঠে গিয়ে কৃষকের চেয়ে কম জানবে, যারা কম অভিজ্ঞ, যারা জানে না বা যারা ডিপ্লোমা পড়াশোনা করে তাদের চেয়ে কম জানবে, এটা আমি মনে করি না। আমি মনে করি যে এই দক্ষতাটা এমন হওয়া উচিত কখনো যেন তাকে আন্ডার এস্টিমেট না করতে অন্যরা। তার মানে কি এই নয় যে তারা কেরিয়ারের সাথে কিছু পড়বে না, না, কেরিয়ারের সাথে পড়বে। কখন পড়বে? আমি মনে করি যে প্রথম থেকে তার একাডেমিক্সটা ভালো করে রেখে যাওয়া উচিত। পাশাপাশি আমাদের যদি বিশ্ববিদ্যালয়ে চিন্তা করি, তাহলে দেখা যায় তারা কিন্তু বিভিন্ন সময় টিউশনি করায়। এই যে টিউশনিটা করায়, তারা যে ম্যাথ, ইংরেজি, বিভিন্ন বিজ্ঞান এই বিষয়গুলো ছাত্রছাত্রীকে পড়ায়, তখন কিন্তু তার ক্যারিয়ারের যে বিভিন্ন চাকরির ক্ষেত্র রয়েছে আমাদের, যেটি আমাদের বিসিএস এগ্রিকালচার ক্যাডার রয়েছে, যেগুলো নন ক্যাডার চাকরি রয়েছে, এই চাকরির ক্ষেত্রে কিন্তু তার এই নলেজটা অনেকটাই ফিল আপ হয়ে যায়। তার মানে কি এই টিউশনিটাও কিন্তু তার ক্যারিয়ারের একটা পড়াশোনা হয়ে যাচ্ছে। আর আমি মনে করি যদি তার একাডেমিক্সের পড়াশোনার রেজাল্ট পাশাপাশি ভালো রেখে সে যদি মনে করে যে তার চাকরির প্রিপারেশন কিছুটা নিবে, সেটি 3rd ইয়ার 4th ইয়ার থেকে নেওয়া শুরু করলে আমার মনে হয় যে যথেষ্ট। কারণ একজন মানুষ যখন, আমাদের যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা সবাই মেধাবী
এবং মেধাবী স্টুডেন্টরা অনেক বেশি পড়তে হয় না। তারা দেখা যায় যে 6 মাস বা 7 মাস যদি তার মনোযোগ সহকারে পড়ে, তাহলে দেখবে যে তারা কেরিয়ারে, আমার মনে হয় না যে কেউ এই জায়গায় আটকে আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের চাকরির যদি মানে পাওয়ার হার যদি বলা যায়, সেটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি। কারণ এখানে আমাদের যেহেতু ব্যবহারিক শিক্ষা রয়েছে, সেখানে টেকনিক্যাল কিছু ক্যাডার রয়েছে এবং সাধারণ ক্যাডার সার্ভিসও যেয়ে থাকে, গবেষণা রয়েছে, বিভিন্ন চাকরির সুযোগ সুবিধা রয়েছে। যার কারণে আমি মনে করি যে প্রথম দিকেই একদম কেরিয়ার সাথে একদম পড়াশোনা করা, এটা আমি খুব বেশি মনে করি না। প্রথম দিকে তার জানার আগ্রহটাকে বাড়ানো, সে কোন জিনিসটা পছন্দ করে সেই জিনিসটাকে ফোকাস করা, সে কোন জিনিসটাকে শিখতে চাচ্ছে এবং সেই শেখাটা যে কাজে লাগাইতে পারবে কিনা সেটাকে ফিল করা, এটা আমার মনে হয় যে খুবই গুরুত্ব দেওয়া উচিত। কারণ মানুষ যে শুধু চাকরির জন্যই পড়ে এমন না, অনেক মানুষই তো আছে চাকরি করার পরপরই তো তার দেখা যায় যে জীবনের শেষ হয়ে যায়। তার মানে এটা নয় যে শুধু চাকরি পড়াশোনা আগে করবে, যে জিনিসটা শিখতেছে এই প্র্যাকটিক্যাল নলেজটা তার জীবনের মধ্যে আগে উপলব্ধি করা। কারণ আমাদের এই বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রের পিছনে এত টাকা খরচ করতেছে, এই টাকাটা কিন্তু আমাদের এই কৃষক বাবা মায়ের দেখা যায় তাদের কষ্টের ট্যাক্সের যে টাকা দিয়েই পড়াশোনা করে। তাহলে কিন্তু আমাদের সমাজের কাছে দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গায় আমরা মনে হয় যে এই শিক্ষাটা অর্জন ভালো করেই এই দক্ষতাটাই কাজে লাগাই বিভিন্ন সেক্টরে গিয়ে। চাকরি হবে না এমন না, চাকরি আমরা 3rd ইয়ার বা 4th ইয়ারের শেষের দিকে যদি প্রিপারেশন নেই, আশা করি তার স্নাতক শেষে হওয়ার পরেই প্রথম যে চাকরিগুলো অ্যাটেন্ড করবে ইনশাল্লাহ, সে যদি খুবই ধৈর্যশীল এবং আগ্রহী হয়, সে ভালো করবে ইনশাল্লাহ। স্যার, আমাদের প্রথম বর্ষের কিছু শিক্ষার্থীর মধ্যে একটা প্রবণতা খুব দেখা যায় যে তারা নতুন পরিবেশের সাথে সহজে খাপ খাওয়াই নিতে পারে না, তারা পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলে। তারা আমাদের কৃষি অনুষদ তো বেশ ব্যতিক্রমধর্মী একটি জায়গা, তারা এখানে সহজে খাপ খাওয়াই নিতে পারে না, প্লাস তাদের মধ্যে ঝরে পড়ার একটা প্রবণতা থাকে। তো তাদের স্যার ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনি কি বলতে পারেন, কিভাবে তারা ঘুরে দাঁড়াতে পারে? আমি মনে করি যে এখানে আসলে যে ছাত্রছাত্রীরা আসে বিভিন্ন জায়গা থেকে আসে, বাংলাদেশের বিভিন্ন জেলা, বিভিন্ন অঞ্চল থেকে আসে, তারা বিভিন্ন সুযোগ সুবিধায় মানুষ হয়েছে ছোটবেলায়। কেউ দেখা যায় যে তার বাবা মায়ের অনেক আদরের সন্তান, এসে দেখে যে এখানে হলের এক রুমের মধ্যে ওই অনেকে থাকতে হচ্ছে, সবার সাথে অনেক কিছু শেয়ারিং করতে হয়, অনেক কিছু খাবার দাবার যেভাবে চায় সেটা পায় না, তার মধ্যে একটা সাফোকেশনে ভোগে। যার কারণে সে সবসময় দেখা যায় একটা হোম সিকনেস থাকে এবং অনেকেই দেখা যায় যে তাদের হয়তো ফার্স্ট প্রিফারেন্স অন্য ছিল, ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল ছিল, সেখানে ওইটা চিন্তা করে এই জায়গায় এসে হতাশায় ভোগে, কোন সাবজেক্টে পড়াশোনা করতেছি, কেন পড়তেছি। এই যে তার হতাশার যে অংশটা, এইটা প্রথমে তাকে উপলব্ধি করতে হবে যে কৃষি শিক্ষাটা বা একটা কৃষিভিত্তিক দেশে কৃষি শিক্ষার যে চাহিদা এটা দিন দিন বাড়তেছে। সুতরাং এই কৃষি শিক্ষাটা যেটি একটি বাস্তব নির্ভর এবং গবেষণা নির্ভর, এবং এটি কিন্তু দেখা যায় যে সমাজের বাস্তবতার সাথে এবং একটি গর্বের পেশা, এটি কি তার মধ্যে ফিল করাইতে হবে যে এটির মাধ্যমে সে বাংলাদেশের সকল মানুষের খাদ্য যোগান দিতে পারতেছে, এই এমন একটি প্রফেশন। তো এই প্রফেশনটাকে সে যদি যখন ফিল করতে পারবে না এটা ভালো, তখন তার কাছে মনে হবে যে না, তার যে হতাশাগুলো এখান থেকে দূর হবে। আর দ্বিতীয়ত দেখা যাবে যে তার যে চিন্তা ভাবনার মধ্যে দেখা যায় যে সে যখন প্রথম বর্ষে সে পড়াশোনা করে, অনেকেই বাংলা ভার্সন থেকে পড়াশোনা করে আসে, হঠাৎ দেখে যে সব কিছু ইংরেজি ভার্সন, তার জন্য এটা একটু জটিল সমস্যার সৃষ্টি করতে পারে। তো সুতরাং তাকে ধীরে ধীরে তার সমস্যাকে আইডেন্টিফাই করা এবং সমস্যাটাকে নিজের মধ্যে লুকিয়ে না রেখে এটি শিক্ষকদের সাথে শেয়ার করা, এবং সেটা আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকই যদি শিক্ষকের কাছে কোনো ছাত্রছাত্রী আসে, তাদেরকে সহযোগিতা করবে না এরকম মানসিকতার শিক্ষক নাই, সবাই দক্ষ এবং ভালো মানুষ। সুতরাং আমি মনে করি এই শিক্ষকরাই তাদের সমস্যা যদি বলে, শেয়ার করে, তাহলে কিন্তু তার এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে। তাহলে একসময় দেখবি কি তার মধ্যে যখন তার যে ভালো লাগার জিনিসটা, কোন বিষয়টা ভালো লাগে, যেহেতু আমাদের 16টা ডিপার্টমেন্ট রয়েছে, এদের বিভিন্ন পড়ার কিন্তু বিভিন্ন স্বাদ রয়েছে, এই স্বাদগুলো নিতে হলে কিন্তু তার আগ্রহ সৃষ্টি করতে হবে। এটি কিন্তু যদি কোনো বিষয় না বোঝে, তখন ওই ডিপার্টমেন্টের শিক্ষকদের সাথে কথা বলে ওই নলেজটাকে আগ্রহ সৃষ্টি করে তখন শিক্ষা অর্জন করলে দেখবে যে এই হতাশা থাকবে না। আর যখন দেখবে চাকরির সুযোগ অনেক বেশি, যেটি মানুষ জানে না, এটার কর্মক্ষেত্র অনেক বেশি, এটা যদি জানতে পারে, তাহলে দেখবে তার মধ্যে যে হতাশা, যে কারণে সে হতাশায় ভোগে, এই হতাশাটা যদি দূর হয়ে যায়,
সে দেখবে ধীরে ধীরে একাই এই বিষয়ের প্রতি যে তার ভালো লাগা কাজ করবে, এবং আমি মনে করি না যে ব্যর্থতায় ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি সমস্যা থাকে, যদিও একটি সঙ্গদোষ থাকে। অনেকে বলে আরসি ক্যাম্পাসে ঘুরে বেড়ায়, চিল করো, বা বিভিন্ন ধরনের এদিক ওদিক ঘুরে বেড়ানোর একটা প্রবণতা থাকে। এই বিষয়টাকে যদি তারা সঙ্গদোষে না নিয়ে ভালো কাজে ব্যয় করে, বিশ্ববিদ্যালয়টা এক্সপ্লোর করে, বিশ্ববিদ্যালয় জানার চেষ্টা করে কেন বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা হয়েছে, এর ভীষণটা কী ছিল, এইগুলো জানার চেষ্টা করলে একসময় দেখা যাবে তার মধ্যে আর এই ব্যর্থতার চিন্তাভাবনা আসবে না। আমি মনে করি তারা ভবিষ্যতে আরও ভালো কিছু করবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কৃষি অনুষদে পড়তে গেলে আমাদের অবশ্যই কৃষিকে ধারণ করতে হবে। স্যার, আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি আমাদের সাথে যে অভিজ্ঞতা এবং পরামর্শগুলো শেয়ার করলেন, আমি নিশ্চিত এগুলো আমাদের দর্শকের চোখ খুলে দিবে। ধন্যবাদ আপনাকেও, যে আসলে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের এই শিক্ষা, কৃষি শিক্ষাটাকে মানুষের মধ্যে জানতে পারবে, ছাত্রছাত্রীদের মধ্যে হতাশা দূর হবে, তাদের ভবিষ্যৎ চিন্তাও হবে না, উচ্চশিক্ষা গ্রহণ করা, এবং এই শিক্ষা গ্রহণের মাধ্যমে যে মানব সভ্যতায় কাজে লাগাতে পারবে, এই জ্ঞানটা যদি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, মানুষ জানতে পারে, এটাই আমার এখান থেকে মনে হয় যে আমার কথা বলাটা সার্থকতা পাবে। আর ধন্যবাদ অবশ্যই আবারও দিচ্ছি যে আমাকে এখানে ডেকে বা আমন্ত্রণ জানানোর জন্য, যার মাধ্যমে আমি কিছু কথা বলার সুযোগ পেয়েছি। ধন্যবাদ।